বাংলার পর এই ভূখণ্ডের সবচেয়ে বেশি মানুষের ভাষার নাম ইশারা ভাষা। এ ভাষার বর্ণমালা আছে নিজস্ব শব্দ ভাণ্ডারও। তবে ভাষার অধিকারের আলোচনায় সবসময় উপেক্ষিত ইশারা ভাষা। এই ১ ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মেহেদী। সবশেষে খবর আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মোহাম্মদ। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছি অনুপম দে। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিনিয়োগে চীনের কাছে এশিয়ায় সেরা বাংলাদেশ, অবকাঠামো উন্নয়নের তাগিদ ব্যবসায়ীদের। ৫৭ ধারার পক্ষে ফের যুক্তি দিলেন তথ্যমন্ত্রী। সাইবার অপরাধ দমনে শিগগিরই হচ্ছে আইন। শ্রীলঙ্কায় স্পিন কোচ পাচ্ছেন না সাকিবরা, এইচপি কোচ হেলমটের সঙ্গে চুক্তি বাড়ালো বিসিবি। রাজনাটে বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে ডুব চলচ্চিত্রে আপত্তি। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে সবচেয়ে আকর্ষণীয় বলছে চীন। অবকাঠামোগত উন্নয়ন হলে বিনিয়োগ আরও বাড়বে মনে করছেন দেশটির ব্যবসায়ীরা। চীন বাংলাদেশ ব্যবসায়িক সভায় তারা একথা জানান। অনুষ্ঠানে ব্যবসা বান্ধব পরিবেশ আরও উন্নত করার প্রতিশ্রুতি দেয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার চীন। তারপরও দুই দেশের মধ্যে গত অর্থবছরে বাণিজ্য ঘাটতি ছিল প্রায় $৮৮৪ কোটি। চীনা বাজারে ৫০০ পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার থাকলেও ঘাটতি বাড়ছেই। ২০১৬ অক্টোবরে বাংলাদেশ সফরে আসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে দুদেশের মধ্যে সই হয় ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক। এছাড়া বেসরকারি খাতে $১৩৬০ কোটি ১৩টি বাণিজ্যিক চুক্তি সই হয়েছে। এসব চুক্তির পাশাপাশি অন্যান্য বিনিয়োগ সম্ভাবনা নিয়ে চীনা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে এফবিসিসিআই। পরে চীনের প্রতিনিধি দলের নেতা সাংবাদিকদের জানান, বিনিয়োগের জন্য বাংলাদেশকেই অগ্রাধিকার দিচ্ছে তারা। বিনিয়োগের জন্য এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আমাদের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় স্থান। তবে অবকাঠামোগত যেসব সমস্যা আছে তা কাটিয়ে উঠতে পারলে বিনিয়োগ সম্ভাবনা আরও বাড়বে। সভায় জানানো হয়, পাকিস্তানে সবচেয়ে বেশি বিনিয়োগ করে চীন। সে কারণে চীন সহ বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসায়িক পরিবেশকে আরও উন্নত করতে কাজ করছে বিডা। ইনভেস্টমেন্ট ক্ষেত্রে যেই আপনার পরিবেশ দরকার, সেই পরিবেশকে ওয়ার্ল্ড ক্লাস হিসাবে করার জন্য যা প্রয়োজন সেই ধরনের একটা মেসিভ কার্যক্রম আমরা হাতে নিয়েছি। ব্যবসায়ীদের এক ছাদের নিচে সব সেবা নিশ্চিতে ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম আরও বেগবান করা হচ্ছে বলে জানান এফবিসিসিআই সভাপতি। আমার বিদ্যুৎ লাগবে, আমার জমি লাগবে, আমার ভিসা লাগবে, এগুলোকে আমাকে এক জায়গা থেকে করে দেওয়া হোক। ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট এই পার্লামেন্টে যাচ্ছে এবং তখন বিডার অনেক শক্তি হবে। এছাড়া চীনের রাষ্ট্রপতির সফরে যেসব বিনিয়োগ চুক্তি সই হয়েছে তা মূল্যায়ন ও তদারকিতে একটি কমিটি হবে বলেও জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ব্যক্তিগত নিরাপত্তা ও অবাধ তথ্য প্রবাহের অপব্যবহার ঠেকাতে জাতীয় সম্প্রচার আইন ও সাইবার অপরাধ দমন আইন করছে সরকার। গণমাধ্যম কর্মীদের জন্য প্রস্তাবিত নবম বেস বোর্ডে টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদ মাধ্যমগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে মন্ত্রী আইসিটি আইনের ৫৭ ধারার পক্ষেও যুক্তি তুলে ধরেছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেসে রোববারের অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তথ্যমন্ত্রী। প্রস্তাবিত নবম ওয়েজ বোর্ড গঠন প্রশ্নে তথ্যমন্ত্রী জানান, এর প্রাথমিক কাজ শেষ এবং প্রথমবারের মতো এর আওতায় আসবে টেলিভিশন ও অনলাইন সংবাদ মাধ্যমের কর্মীরা। ইলেকট্রনিক মিডিয়ার জন্য ইতিমধ্যে মন্ত্রণালয় একটা কমিটি বানিয়ে দিয়েছি। কমিটি পরীক্ষা করে রিপোর্ট তৈরি করেছে কিভাবে অন্তর্ভুক্ত করা যায়। রিপোর্টটা আমরা পরীক্ষা করছি। আর নবম ওয়েজ বোর্ড তৈরি করার প্রাথমিক যে পদক্ষেপটা হয়ে গিয়েছে, আমরা ওয়েজ বোর্ডের যারা সদস্য হবেন সেই সব কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনের ত্রুটিপূর্ণ কিছু প্রয়োগের কথা স্বীকার করেন তথ্যমন্ত্রী। জানান, ব্যক্তিগত তথ্য ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতে জাতীয় সম্প্রচার আইন ও সাইবার অপরাধ দমন আইন প্রণয়ন প্রায় চূড়ান্ত। ডিজিটাল বাংলাদেশের মধ্য দিয়ে স্বচ্ছ কাঁচের ঘরের বাংলাদেশ তৈরি করছে, কিন্তু
আমাকে ব্যক্তি জীবনের গোপনীয়তার নিরাপত্তা, শিশু নারীর নিরাপত্তা এবং রাষ্ট্রের নিরাপত্তা, অর্থনৈতিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে আমার প্রয়োজনীয় একটি আইনি কাঠামো তৈরি করতে হবে। এ সময় উঠে আসে রাজনৈতিক প্রসঙ্গ। বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন বর্জনের কথা বলে দল প্রধান খালেদা জিয়াকে মামলা থেকে বাঁচাতে দর কষাকষি করছে বিএনপি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী সংসদ নির্বাচনে না এলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বিএনপি নিবন্ধন বাতিল হবে, এমনটাই বলছে নির্বাচন বিশ্লেষকেরা। আর পর্যবেক্ষকদের মত, মূলধারা রাজনীতিতে থাকতে হলে ভোটে আসতেই হবে দলটিকে। সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারলে নির্বাচনে বিএনপির ভালো করার সম্ভাবনাও দেখছেন তারা। দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দোষী সাব্যস্ত হওয়ার শঙ্কায় রয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, চেয়ারপারসনকে ছাড়া জাতীয় নির্বাচনে যাবে না তারা। খালেদা জিয়াকে ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হচ্ছে দলটির পক্ষ থেকে। যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে যদি জেলে পাঠানো হয়, তাহলে এই দেশে নির্বাচন হবে না। তবে দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও ভোটে না এলে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী দলটির নির্বাচনের রাজনীতিতে থাকার বৈধতা থাকবে কিনা সে প্রশ্নেও চলছে জোর আলোচনা। আর এই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সহুল হোসাইন। আর আরপিওতে সোফার আই রিমেম্বার 90H সাবসেকশন 1 অফ ক্লজ ইতে বলা আছে পরিষ্কার করেই যে পরপর দুবার যদি কোনো নিবন্ধিত দল জাতীয় সংসদ নির্বাচনে কন্টেস্টে না যান, তাহলে কিন্তু তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে। অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষকদের মত, গত নির্বাচনে অংশ না নিয়ে ভোট বর্জনের ট্রাম্প কার্ড আগেই হারিয়েছে বিএনপি। আর সে কারণেই ভবিষ্যৎ বিবেচনায় বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ তাদের। মুসলিম লীগ আপনার রাজনৈতিক যে রণনীতি এবং রণকৌশল, সেখানে ভুল পথ এবং পদ্ধতি গ্রহণ করায় রীতিমতো অপাঙ্ক্ত হয়ে গেছে, জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এখন যদি আত্মঘাতী রকমের নীতি এবং কৌশল বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন, তাহলে যে ইতিহাসের অনিবার্য বাস্তবতা, সেটাই সম্মুখীন তাদের হতে হবে। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী মনে করেন, বিএনপির মতো বড় দলকে বাদ দিয়ে আরেকটি জাতীয় নির্বাচনের ঝুঁকি নেবে না সরকার। বিএনপিকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শও তার। বিএনপির জন্য কিন্তু এখন একটু খুব কঠিন সময়। বিএনপির মতো একটি শক্তিশালী দল যদি সাংগঠনিকভাবে দুর্বলতা কাটিয়ে উঠতে পারে, তাহলে দেখা যায় অনেক সময় এই ধরনের প্রতিকূল অবস্থায় নির্বাচনে অংশগ্রহণ করলে ভালো রেজাল্টও করতে পারে। চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে নির্বাচন প্রশ্নে বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ থাকার কথাও বলছেন এই রাজনীতি বিশ্লেষক। শাহাদাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে খালেদা জিয়ার মামলা নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য বিচারে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই আশঙ্কা জানিয়েছেন। রিজভীর অভিযোগ, দুর্নীতির নামে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এসব মামলায় তাকে সাজা দেয়া হলে জনগণ মানবে না বলেও হুঁশিয়ার করেছেন তিনি। খালেদা জিয়াকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলেও জানিয়েছেন রিজভী। খালেদা জিয়া ছাড়া কোনো নির্বাচন শেখ হাসিনার মামলাগুলি প্রত্যাহার হয়ে গেল কোন জাদু মন্ত্র বলে? ক্ষমতায় থাকলে যে নিজের মামলা তুলে নেওয়া যায় এবং অন্যের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একদলীয় শাসন। সুতরাং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় রাজনৈতিক এবং তা হীন উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচনের আর 1.5 থেকে 2 বছর সময় আছে। এখনই যথেষ্ট ইন্টারেস্টিং একটা জায়গায় চলে এসেছে খালেদা জিয়ার বিশেষ করে মামলার রায়গুলো নিয়ে। আসলে কি হতে পারে আমি জানি না, কিন্তু বিএনপি এবার নির্বাচনে অংশ না নেয়ার ট্রাম্প কার্ড যেটাকে বলা হচ্ছে, যেটা গতবার তারা ইউজ করেছে, এবার নিশ্চয়ই করবে না। সেক্ষেত্রে এবার একটি ভালো নির্বাচন আমরা আশা করতে পারি। নির্বাচনের 1.5-2 বছর আছে, সেটি আপনি ঠিকই বলেছেন। কিন্তু আমি আসলে এখানে বিএনপি যে প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে শুরু করলেন, আজকে আবার রিজভী বলেছেন যে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখা হলে বা জেলে রাখা হলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না। সেটি কেন বলছে, এটি আসলে আমি বুঝতে পারছি না। প্রথম কথা, আমি যদি ধরেও নেই বিচার আদালতে বেগম জিয়ার
কোনো শাস্তি হয়, সাজা হয়, তারপরে সেইখানে হাইকোর্ট রয়েছে, কি আপিল আদালত, হাইকোর্টের পরে সেটি একটি আপিল বিভাগ রয়েছে, সেটি আরেকটি আপিল আদালত, এবং সেই হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে পেপার বুক তৈরি হয়ে মামলাটি যে তারপরে সেটি নিষ্পন্ন হতে এটি একটি বড় সময় লাগবে। সেটা কি এবং নির্বাচনের সময় পার হয়ে যাওয়ারই কথা। এবং আপনি জানেন যে এখন বিচার বিভাগ স্বাধীন, এখন সুপ্রিম কোর্টের উপর নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত হলেই তো তিনি নির্বাচনে অযোগ্য হয়ে যাবেন। হাইকোর্টে আপিল করলেই তিনি আবার নির্বাচনের যোগ্য। আচ্ছা, হাইকোর্টে আপিল করলে তার আপিল পেন্ডিং থাকা অবস্থায় তো তিনি আবার নির্বাচন করার যোগ্য। বিএনপিটি কেন বলছে সেটা আমি আসলে বুঝতে পারছি না। তারা কি নির্বাচনে যেতে চায়? নির্বাচনে যেতে চায় না। আবার অন্যদিকে যদি আপনি বিষয়টি অন্যভাবে চিন্তা করেন, আপনি যদি মনে করেন যে আপনার সাজা হবে কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন আপনার সাজা হোক, তাহলে তো আপনি বাংলাদেশের বিচার বিভাগ, বাংলাদেশের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কিছুর উপর আপনার ভরসা নাই। এটা অনেকটা বিচার কাজ শেষ হওয়ার আগে এই রায় মানি না, এই রায় মানি না। হ্যাঁ, বিচার কাজ শেষ হওয়ার আগে এই রায় মানি না, জনগণ মেনে নেবে না, হুঁশিয়ার করা, এগুলি আসলে নির্বাচন হবে না। আর আমি আরেকটা জিনিস মনে করি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমার খুব দুর্বল মহাসচিব মনে হচ্ছে ইদানিং। কারণ হচ্ছে তিনি বলছেন বেগম জিয়া কারাগারে গেলে নির্বাচন তিনি হতে দিবেন না। তার মানে আবার মানে আর কোনো কিছু আন্দোলন বা সংগ্রাম না, শুধু নির্বাচন করতে দেবেন না। একবার হয়েছে, আমরা আমাদের দেশের ইতিহাসেই দেখেছি যে নির্বাচন হতে দিবেন না, নির্বাচন হলো, আওয়ামী লীগ সেই নির্বাচনের এটি তো ওদের চেয়ে উনাদের চেয়ে বিএনপির হাতে আসলে নতুন কিছু নাই। না, এটি উনাদের চেয়ে ভালো আর কে জানে যে নির্বাচন হতে না দিলে, মানে নির্বাচনে যদি ওনারা না যান তাহলে কি হবে। আমি ঠিক জানি না যে বিএনপির এই রাজনীতিটা আমি আসলে ঠিক ধরতে পারছি না। নিশ্চয়ই এর মধ্যে আরো কিছু সূক্ষ্ম বুদ্ধির ব্যাপার আছে যেটি আমি এই মুহূর্তে ধরতে পারছি না। যাই হোক, সংবাদ এবার 50 সেকেন্ড একটা বিরতি নিচ্ছে। সিলেটের জাফলংয়ে পাথর তোলার সময় ধসে 2 শ্রমিক নিহত এবং 1 শ্রমিক আহত হয়েছেন। পুঞ্জি এলাকার চুনা কোয়ারিতে বিকেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় পাথর তোলার সময় 3 শ্রমিক কোয়ারি ধসে চাপা পড়লে ঘটনাস্থলে মারা যান কামরুজ্জামান ও তাজউদ্দিন। গুরুতর অবস্থায় শ্রমিক আব্দুর রশিদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে গত 1 মাসে সিলেটে বিভিন্ন কোয়ারি ধসে 11 শ্রমিকের মৃত্যু হলো। রংপুরের জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার রায় 28 ফেব্রুয়ারি। রোববার মামলার যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ দেন রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। 2015 সালের 3রা অক্টোবর রংপুরের কাউনিয়ায় আলুটারি গ্রামে দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক হোশিও কুনিও। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করে পুলিশ। প্রায় 9 মাসের তদন্তে হত্যায় জঙ্গিদের সম্পৃক্ততা পায় পুলিশ। 8 জনের নামে দেয়া হয় অভিযোগপত্র। 55 জনের সাক্ষ্য গ্রহণ শেষে রোববার রায়ের দিন ঠিক করেন আদালত। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করছে রাষ্ট্রপক্ষ। বিজ্ঞ আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক, সাক্ষ্য প্রমাণ, কাগজপত্রাদি এবং বিজ্ঞ উচ্চ আদালতের সিদ্ধান্ত সকল কিছু উপস্থাপন করেই রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি দাবি করেন। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি, আদালতে যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারেননি রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের ব্যর্থতার কারণে, ওনাদের নিজের বিরোধের কারণে এবং এই মামলা প্রমাণ করতে ওনারা সক্ষম হন নাই এবং আসামিরা নির্দোষ খালাস পাবে এবং খালাস পাইতে হকদার তারা এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত ছিল না। তদন্ত প্রতিবেদনে বলা হয়, গুলি করে কুনিওকে হত্যা করেন জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা। 8 আসামির 5 জন কারাগারে থাকলেও 1 জন পলাতক এবং 2 জন নিহত হয়েছেন বন্দুকযুদ্ধে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবার একটি বিরতি নিচ্ছে। নটা 20 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। ভাষা সৈনিকদের তালিকা এবং কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জাদুঘর নির্মাণ করতে আদালতের নির্দেশনা আগামী 6 মাসের মধ্যে বাস্তবায়ন করতে বলেছে হাইকোর্ট। 4 বছরেও এই নির্দেশের বাস্তবায়ন না হওয়ায় রিটকারী প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছে আদালত। শহীদ মিনারে মর্যাদা রক্ষায় 2010 সালে জনস্বার্থে মামলা করে হিউম্যান রাইট অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান। তখন 8 দফা নির্দেশনা দিয়ে রায় দেয় হাইকোর্ট, কিন্তু সেগুলো বাস্তবায়ন না হওয়ায় রিটকারী প্রতিষ্ঠান 2012 সালে আদালতে অবমাননা মামলা করে। পরে ভাষা সৈনিকদের তালিকা আংশিকভাবে উপস্থাপন হলেও বাকি কাজ 2 বছরেও শেষ হয় নাই। খেলাধুলার খবরের জন্য অনুপম আপনার কাছে চলে যাচ্ছি। আপনার কাছে যাই খেলার খবর থাকুক না কেন, আজকে আমি একটা অসাধারণ খেলা দেখেছি। সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার যে টি20, শেষ 5 ওভারে 55 রান করে এবং শেষ 2 ওভারে 22 এবং 18 40 রান করে শ্রীলঙ্কা
আমি অবশ্য সেটা দেখতে পারিনি। আমার কাছে একটা বেশিরভাগ সময় খারাপ খবর থাকে, আজকে একটা খারাপ খবর আছে যে আমরা মেয়েদের জন্য অনেক শুভকামনা করছিলাম, কিন্তু তারা শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে 42 রানে হেরে বাদ পড়ে গেছে। আমরা আর যেতে পারছি না মূল পর্বে। তবে রোল বল চ্যাম্পিয়নশিপ ওয়ার্ল্ড কাপ সেটা হচ্ছে, এবং সেখানে আজকে আমরা শেষ 16তে উঠেছি। হ্যাঁ, শেষ 16তে উঠেছি, প্রি কোয়ার্টার যেটাকে দল বলা হচ্ছে। 40টা। ও আচ্ছা। এবং সেই দিক দিয়েও কিন্তু আমরা আগে আলোচনা করছিলাম যে বাংলাদেশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছে, টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছে, কিন্তু দেশের অংশগ্রহণের হিসেবে যদি আমরা বলি, বাংলাদেশে কিন্তু এত বড় আয়োজন কখনো হয়নি। তো সেই খবরগুলো আমরা জানিয়ে দিব। তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি, ফিরে এসে যা থাকছে। চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর দারুণ জয়, ঢাকা আবাহনীর পর হতাশ করেছে মোহামেডান। মিয়ানমারের পর ফিজিকে উড়িয়ে দিল বাংলাদেশ, ওয়াক ওভার পেয়ে প্রি কোয়ার্টারের নারী দল। ফিরে এলাম রাত 9টা বাংলাদেশে। শ্রীলঙ্কা সফরে স্পিন কোচ পাচ্ছে না বাংলাদেশ। এইচপি ও অন্যান্য ভাবনার সঙ্গে তাল মিলিয়ে সঠিক সময়ে যোগ দেবেন নতুন কোচ, বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী। তিনি জানিয়েছেন এইচপি কোচ সাইমন হেলমটের সঙ্গে 3 বছরের চুক্তি বাড়িয়েছে ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া সিরিজের আগেই প্রস্তুত হয়ে যাবে মিরপুর হোম অফ ক্রিকেট, বলেছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের আগে নতুন স্পিন কোচ পাবে টাইগাররা, সম্ভাবনার কথা শুনিয়েছিল বিসিবি। ভারত সফরে বড় কর্তারা সুনীল যোশীর সঙ্গে আলাপ অনেকটা এগিয়ে রেখেছেন, যদিও পাকা কথা হয়নি। 27 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে মাশরাফি মুশফিকরা। আপাতত কোচিং স্টাফে কোনো সংযোজন হচ্ছে না। স্পিন পরামর্শক বা কোচ যাই হোক না কেন, যোশী আসছেন। তবে কবে নাগাদ তিনি যুক্ত হবেন টাইগার ক্রিকেটে তা চূড়ান্ত হয়নি। যাদের সাথে কথা হচ্ছে তাদেরও কিছু লিমিটেশন আছে। সো আমরা আশা করছি যে আমাদের প্ল্যানিং অনুযায়ী শ্রীলঙ্কা সিরিজের আমাদের এইচপি প্রোগ্রাম বা এর আগে আমরা শুরু করা যায় কিনা। যাকে নিয়ে কথা হচ্ছে তাকে আমরা আশা করছি যে তার অ্যাভেলেবিলিটি অনুযায়ী যখন সম্ভব তাকে সে বোর্ডের সাথে জয়েন করবে, এবং আমাদের বিভিন্ন প্রোগ্রামের শিডিউল অনুযায়ী সেই সমস্ত প্রোগ্রামে সে কাজ করবে। ব্যস্ত সূচিতে ক্লান্ত শেরেবাংলা স্টেডিয়ামে হচ্ছে সংস্কার। উইকেট আউটফিল্ডের উন্নতিতে কাজ চলছে। অজি পরামর্শক এসে দেখে গেছেন, তার রিপোর্ট অনুযায়ী প্রস্তুত হচ্ছে হোম অফ ক্রিকেট। ফার্স্ট 6 ইঞ্চিস যদি আমরা রিমুভ করে ফেলি এবং সেখানে যদি আমরা স্যান্ড এবং নতুন ঘাস লাগাই, হয়তো জিনিসটা আরও এফেক্টিভ হবে। ফর্মালি কাজটা শুরু হয়েছে আমাদের মাঠে, এবং আমরা আশা করছি আমাদের যে শিডিউল আছে আগামী আগস্টে, তার আগেই আমরা সম্পন্ন করতে পারবো। নারী বিশ্বকাপ বাছাইয়ে সুপার 6 খেলেছে বাংলাদেশ। ছোট দলগুলোকে হারালেও বড় দলের কাছে পাত্তা পায়নি রুমানার দল। ব্যর্থতা ঘাটতি নজরে এসেছে বিসিবির। সামনে পাইপলাইন শক্ত করার সঙ্গে অবকাঠামোগত উন্নয়নে মনোযোগ বাড়াবে ক্রিকেট বোর্ড। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও শেষ বলে নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে 2 উইকেটে হারিয়েছে লঙ্কানরা। 174 রানের টার্গেটে শেষ বলে জয় নিশ্চিত করেন গুণরত্নে। টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। লঙ্কান বোলারদের সামনে শুরু থেকেই ধুঁকতে থাকে অজিরা। 43 রান করেন ক্লিনজার, 56 রানে অপরাজিত থাকেন হেনরিক্স। এছাড়া বেন ডাঙ্কের 32 রানে স্কোরবোর্ডে 173 তোলে স্বাগতিক দল। জবাবে শুরুতেই তাল হারায় শ্রীলঙ্কা। 40 রান তুলতেই 5 উইকেট হারায় তারা। এরপর ষষ্ঠ উইকেটে গুণরত্নে ও কাপুগেদারার ঝড়ো ইনিংসে জয়ের পথে থাকে দল। শেষ 2 ওভারে 40 রান করে শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে পৌঁছে দেন গুণরত্নে। তার দৃঢ়তায় 2-0 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয়। 84 রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন গুণরত্নে। শেখ কামাল ক্লাব কাপে জয় দিয়ে শুরু চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনীর। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের শাহিন আসমাই এফসিকে হারিয়েছে 3-1 গোলে। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের চেনা পরিবেশে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর চড়াও হয় চট্টগ্রাম আবাহনী। প্রথম সাফল্য আসে ম্যাচের 23 মিনিটে, স্কোর করেন অগাস্টিন ওয়ালসন। দ্রুতই ব্যবধান বাড়িয়ে নেন কিংসলে। বিরতির পর 1 গোল শোধ করে শাহিন আসমাই। ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় গোল করেন অগাস্টিন। বড় জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয় চট্টলার জায়ান্টরা। অন্যদিকে হতাশ করেছে ঢাকা মোহামেডান। নেপালের মানাং মার্সিয়ারদের কাছে 2-0 গোলে হেরেছে সাদা কালোরা। দ্বিতীয়ার্ধে একটি করে গোল করেন ওলাডিপো ও বিশাল রয়। রোলবল বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ পুরুষ ও নারী দল। দিনের 2 ম্যাচে মিয়ানমার ও ফিজির বিপক্ষে জিতেছে ছেলেদের দল। অন্যদিকে ফিলিপাইনের বিপক্ষে ওয়াক ওভার পেয়েছে মেয়েরা। দিনের শুরু আর শেষটাই একই বাংলাদেশ। সকালে বিধ্বস্ত হয়েছে মিয়ানমার, সন্ধ্যায় উড়ে গেল ফিজি।
দিনের প্রথম ম্যাচে মিয়ানমার পাত্তা পায়নি সাগর হৃদয়দের কাছে। প্রথমার্ধে বাংলাদেশের 6 গোল প্রতিপক্ষের জালে। দ্বিতীয়ার্ধেও অপ্রতিরোধ্য লাল সবুজরা দাপট ধরে রেখে বাড়িয়ে নেয় ব্যবধান। 11-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সন্ধ্যায় ফিজির বিপক্ষেও 9-0 গোলের বড় জয় বাংলাদেশের। সকালে 2 গোলের পর সন্ধ্যায় 4 গোল করেন হৃদয়। প্রি কোয়ার্টারের আগে এমন জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়েছি এবং এখন সামনে আরেকটা নতুন চ্যালেঞ্জ। আমরা এখন দ্বিতীয় রাউন্ডে এসেছি। এবার আমাদের আরও বেশি যেটা দিতে হবে দেশকে, আমরা আরেকটু বেশি এনার্জি দিয়ে বেশি চিন্তাভাবনা করে আমরা ম্যাচটি খেলার চিন্তাভাবনা করছি। শেষ মুহূর্তে টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেয় ফিলিপাইনের বিপক্ষে ওয়াকওভার পেয়েছে স্বাগতিক নারীরা। নিশ্চিত হয়েছে প্রি কোয়ার্টার ফাইনাল। কঠিন পর্বে নিজেদের নিয়ে বেশি সতর্ক স্বাগতিক দলের মেয়েরা। আমরা আপাতত সেমিফাইনালকেই টার্গেট করছি। এই ম্যাচ খেলতে না পারায় আমরা হতাশ। নকআউট পর্বের আগে একটি ভালো প্রস্তুতির সুযোগ পাওয়া যেত, তবে আমাদের অনুশীলন ভালো হয়েছে। আমরা প্রস্তুত নকআউট পর্বের জন্য। প্ল্যানিং তো আছে ম্যাচটা উইন করার, এন্ড ইনশাআল্লাহ উইন করব। আমাদের প্ল্যানিংটা ওভাবেই হয়েছে। এবার হার্ডলি ট্রাই করব অ্যাচিভ করার জন্য। প্রি কোয়ার্টারের আগে সোমবার বিশ্রাম পাচ্ছে হৃদয় আরাফাতরা। সাব্বির ইরফান, ইন্ডিপেন্ডেন্স নিউজ, ঢাকা। খেলার খবরে এই ছিল। আমার কাছে আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। ধন্যবাদ অনুপম। এবার 21শে বই মেলার খবর। ভাষা আছে কিন্তু কণ্ঠস্বর ব্যবহার হয় না, এটি নীরবতার ভাষা। কাব্যিক অর্থে নয়, এমনই শব্দহীন ভাষায় বিশ্বব্যাপী কথা বলছে অসংখ্য মানুষ। সেই ভাষার নাম ইশারা ভাষা। সোসাইটি অব দি ডেফ অ্যান্ড সাইন ল্যাঙ্গুয়েজ ইউজার্স SDSL এর হিসাবে বাংলাদেশে এই ভাষায় কথা বলছে প্রায় 20 লাখ মানুষ। বাংলাদেশে 41টি ভাষায় মনের ভাব প্রকাশ করছে মানুষ। এর মধ্যে বাংলা ভাষার পর এ ভূখণ্ডে সবচেয়ে বেশি মানুষ যে ভাষায় ভাব আদান প্রদান করেন সেটির নাম ইশারা ভাষা। এ ভাষার বর্ণমালা আছে নিজস্ব শব্দ ভাণ্ডারও। তবে ভাষার অধিকারের আলোচনায় সবসময়ই উপেক্ষিত ইশারা ভাষা। দেশের একমাত্র সরকারি বধির হাই স্কুল এটি। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের সবাই ইশারা ভাষায় কথা বলেন, গাইতে পারেন গানও। সরকারি হিসেবে সারা দেশে মাত্র 7টি প্রাথমিক বিদ্যালয়ে এ ভাষায় পাঠদান করানো হয়। ফলে স্কুলের গণ্ডি পেরুলেই ছাত্রছাত্রীদের শিক্ষা জীবনের ইতি ঘটছে। আপনারা জানেন যে লেখাপড়ার জন্য 3টি ইন্দ্রিয়ের দরকার, দেখা, শোনা, বলা। তারা শুধু দেখতে পারে, শুনতে পারে না এবং বলতেও পারে না। তাই তাদেরকে পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়াটা অত্যন্ত কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার। তারা ইশারা ভাষার উপর নির্ভরশীল। বেসরকারি সংগঠন SDSL বলছে ভাব আদান প্রদানের জন্য 1,500 শব্দের একটি অভিধান প্রাথমিকভাবে করা হয়েছে। সেই অভিধান অনুযায়ী স্কুলগুলোর শিক্ষকদের মাত্র 13 দিনের একটি প্রশিক্ষণ দেওয়া হয়। এত বিপুল সংখ্যক জনগণের খুবই স্বল্প সংখ্যক মানুষ শিক্ষা গ্রহণ করতে পারছে এবং তাদেরকে যারা শিক্ষা দিচ্ছে তাদের পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং এর ব্যবস্থা সরকারিভাবে এরকম কোনো উদ্যোগ দেখা যায়নি। 2009 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনে বাংলা ইশারা ভাষার আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পরিপত্র জারি হয়। পরে ইশারা ভাষার প্রমিতকরণে সমাজসেবা অধিদপ্তর একটি কমিটি করে। তবে এখনো তৈরি হয়নি পূর্ণাঙ্গ অভিধান। 6 ভলিউমের একটি 3600 শব্দ বিশিষ্ট একটি অভিধান আছে। এরকম অভিধান কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো কোনো প্রতিষ্ঠান করছে, কিন্তু আমরা সেটাই বলছি যে আমরা এই সব কিছু মিলে একটা সমন্বিত, যে যেন কোনোভাবেই কোনো সংশয় যেন শিক্ষার্থীদের মধ্যে তৈরি না হয়। শ্রবণ প্রতিবন্ধীরা জানান ইশারা ভাষা মাতৃভাষা না হয় কোনো পদক্ষেপ নেয়নি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও। ফলে এই ভাষাটির তেমন কোনো অগ্রগতি হচ্ছে না। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরো খবর জানানোর আগে নিচ্ছি একটি বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি। দাবি বিবেচনার সরকারি আশ্বাসে ঢাকায় মাংসের দোকানের ধর্মঘট স্থগিত করলেন ব্যবসায়ীরা। রাত 9:47 আমরা ফিরলাম।
চাঁদাবাজি বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি পূরণের আশ্বাসে ধর্মঘট স্থগিতের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতি। এ বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শফিউল হক। এরপরই গাবতলীতে সমিতির কার্যালয়ে ধর্মঘট স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেন ব্যবসায়ীরা। 4 দফা দাবিতে 6 দিন ধরে ধর্মঘট করছিলেন ঢাকার মাংস ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, ইজারাদাররা সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি হাসিল নিচ্ছেন। এছাড়া চামড়ার ন্যায্য দামও তারা পাচ্ছেন না। নেপাল, ভুটান ও মিয়ানমার থেকে বৈধভাবে পশু আমদানির দাবিও রয়েছে ব্যবসায়ীদের। তাদের অভিযোগ, সারা দেশে চাঁদাবাজি ও সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য অতিরিক্ত দামে মাংস বিক্রি করতে হচ্ছে। মোস্তফা সরোয়ার ফারুকীর ডুব ছবিটি নন্দিত লেখক হুমায়ুন আহমেদকে নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। আর এজন্যই ছবিটি মুক্তির বিষয়ে আপত্তি তোলার দাবি করেছেন তিনি। ধানমন্ডি বাড়িতে সংবাদ সম্মেলনে শাওন বলেছেন, হুমায়ুনকে যাতে হেয় করার সুযোগ তৈরি না হয় সেজন্যই তিনি ছবিটির বিষয়ে সেন্সর বোর্ডকে চিঠি দিয়েছেন। কারোর প্রতি আক্রোশ বা বিরোধ থেকে এই কাজ করা হয়নি বলেও দাবি করেছেন তিনি। ডুব ছবিতে হুমায়ুন আহমেদকে নিয়ে কোনো আপত্তিকর বিষয় থাকলে তা বাদ দেওয়ার দাবি জানিয়েছেন শাওন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভ্রান্তিকর বিষয় বাদ দেওয়া হলে ছবিটি প্রদর্শনে তার কোনো আপত্তি থাকবে না। অন্যদিকে যৌথ প্রযোজনার এই সিনেমার বাংলাদেশি প্রযোজক আব্দুল আজিজের আশা, শিগগিরই সব জটিলতার অবসান ঘটবে। সেন্সর বোর্ডের কাছে যে আবেদন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ছবিটি রিভিউ করতে যেন হুমায়ুন আহমেদের চরিত্রটিকে বা লেখক হুমায়ুন আহমেদকে কোনোভাবে যেন আপত্তিকরভাবে উপস্থাপন না করা হয়, সেই বিষয়গুলো বিবেচনা করে যেন ছবিটি রিভিউ করা হয়। ফার্স্ট অফ অল ওনার কাছে আমি কেন পারমিশন নেবো, কারণ আমি ওনার বায়োপিক বানিনি, আমার গল্পে শাওন বলে কিছু নাই। প্রিভিউ কমিটি অবশ্যই বুঝতে পারছে যে রাইটের একটা ব্যাপার থাকতো, তারা দেখে অবশ্যই বুঝতে পারছে এখানে রাইটের নাই। আর কিন্তু তথ্য মন্ত্রণালয় হয়তো ছবিটা দেখেনি, কিন্তু জানে নাই, কেউ হয়তো কমপ্লেন দিচ্ছে, কারোর প্রভাব আছে। এই একই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। মনসুর বলেছেন, ডুব চলচ্চিত্রে মুক্তি নিয়ে যে সমালোচনার সূত্রপাত তার গ্রহণযোগ্য সমাধান দরকার। আসিফ বলছেন, চলচ্চিত্রের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতা চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীদের অবশ্যই আছে। আহাদ বলছেন, চলচ্চিত্রের স্বার্থে বিবদমান পক্ষকে এক টেবিলে নিয়ে এসে সমস্যার সমাধান করা উচিত। আফরোজ বলছেন, ডুব ছবিটা আমরা হলে গিয়ে দেখতে চাই। শাওন বলছেন, চলচ্চিত্রটি নিয়ে এত আলোচনা সমালোচনা প্রচারণার কৌশল বলে মনে হচ্ছে। রাইসুল বলছেন, এফডিসির উচিত দেশীয় চলচ্চিত্রের কল্যাণ হয় এমন একটি সমাধান দেওয়া। আনিকা বলছেন, এমন একটি চলচ্চিত্রের মুক্তি স্থগিত করার বিষয়টি অবাক করার মতো। জাভেদ বলছেন, বিতর্কিত হলে বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করি। মারিয়া বলছেন, চলচ্চিত্রটির উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে ফেলা উচিত বলে মনে করি। একান্ত বলছেন, হুমায়ুন আহমেদের জীবনের স্পর্শকাতর বিষয় নিয়ে সিনেমার চিত্রনাট্য সাজানো কি ঠিক হয়েছে? আমি একান্তর কথা সূত্র ধরেই বলতে চাই যে স্পর্শকাতর বিষয় নিয়ে সাজানো হয়েছে কিনা সেই বিষয়টি তো আসলে পরিষ্কার না। মানে আসলে আমরা ছবিটি না দেখে তো কোন কোন বিষয়ে আপত্তি করা হয়েছে সেটি বলা খুব মুশকিল। তবে মেহের আফরোজ শাওন আজকে সংবাদ সম্মেলনে তার বক্তব্য লিখিত ভাষায় তার মতো করে তিনি উপস্থাপন করেছেন। তো নিশ্চয়ই তার যে আবেদন, সেই আবেদন তিনি বলেছেন আপত্তিকর অংশটি বাদ দিয়ে ছবিটি, আমি জানি না আসলে এটা আসলে একটা ইয়ের বিষয়, কারণ প্রযোজক এবং পরিচালক বলতে পারে যে সেটাই গুরুত্বপূর্ণ অংশ, বা কোনটা আপত্তি করলে কি হবে না হবে সেটা তো আসলে বোঝা খুব মুশকিল। যাই হোক, দর্শকদের আমরা ধন্যবাদ দিতে চাই, তারা নানা ধরনের মতামত পাঠিয়েছেন আমাদের কাছে। এই ছিল রাত ৯টায় বাংলাদেশ আয়োজনে।